আজ ক্রাইম পেট্রোলে আগামী 2 ঘন্টায় আমরা দেখব দুটি ঘটনা। মাঝ রাস্তায় একজন বিজনেসম্যানকে খুন করা হলো। খুনির উদ্দেশ্য না জেনেও কিভাবে পুলিশ সেই খুনি পর্যন্ত পৌঁছলো। একটি সোসাইটি ড্রেনেজে পাওয়া যায় মানুষের শরীরের কিছু অংশ। কার ছিল সেই লাশ, আর কে ছিল সেই খুনি যে এত নৃশংসভাবে খুনটা করেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন আগামী 2 ঘন্টায় ক্রাইম পেট্রোলে। দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। আচ্ছা শোনো, এটা বলো তোমার মা কেমন? খুব বাজে। খুব বাজে? আচ্ছা তোমার বাবা? খুব বাজে। বাবাও বাজে? ও আচ্ছা, এবার বলো তোমার দাদু কেমন? ভালো। দাদু ভালো, দাদু ভালো। দেখো দাদু তোমার জন্য কি নিয়ে এসেছে। এই দেখো, ভালো হচ্ছে। একটা বড় বেলুন, তার ভেতরে ছোট বেলুন, তাই তো? চলো সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, চলো চলো, সরে যাও, সরে যাও, সরে যাও। স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। আমার নাম কিরণ। আমি এই মালিককে চিনি। আমি মালিকের ছেলে রনক দাদার জিমে কাজ করি। আর আমি রনক দাদাকে ফোন করে দিয়েছি, এক্ষুনি আসছে। কাউকে আক্রমণ করতে বা পালাতে দেখেছো? না স্যার, কাউকে দেখিনি। সোনু, 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 সোনু কোথায়? স্যার স্যার, আমার মেয়ে বাচ্চা? সোনু। গাড়িতে বাচ্চা ছিল? স্যার এখানে আমার মেয়ে ছিল, ওনার সাথেই ছিল এখানে। সাহেব, একটা বাচ্চা আমাদের কাছে এসেছে। স্যার আমারই মেয়ে হবে ওটা। কোথায়? সোনু। ওই আপনাদের বাচ্চা? হ্যাঁ ইন্সপেক্টর, এদিকে। রাস্তাটা আটকে দাও। স্যার, সাধারণত গুলির খাপ এরকম খারাপ হয় না। এর মানে একটাই হতে পারে, এই গুলিটা দেশি বন্দুক থেকে চলেছে। স্যার বিহারের আর বাসিন্দা 65 বছরের শ্রী প্রবীণ সিনহা, যিনি একজন এলপিজি ডিস্ট্রিবিউটর ছিলেন আর একজন নামী ব্যক্তিও, তাকে কেউ সেই সময় খুন করেছিল যখন তিনি তার নাতনিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। একটা নিষ্পাপ শিশুর সামনে তার দাদুকে নৃশংসভাবে খুন করা হয়। সেই ছোট্ট মেয়েটির মনে এমন একটা মর্মান্তিক ঘটনার ছাপ রয়ে গেল যেটা ভুলে যাওয়া হয়তো তার পক্ষে অসম্ভব। গুলিটা খুব কাছ থেকে চালানো হয়েছিল আর গুলিটা গিয়ে এনার এই স্কাল বোনে আটকে গেছে। এই দেখুন এইখানে? হ্যাঁ, আর মৃত্যু তো ওনার স্পটেই হয়ে গেছিল। আর টাইমটা ছিল ওই বিকেল 4:30 থেকে 5টার মধ্যে। বুলেট আর ক্রাইম স্পট থেকে পাওয়া সেলগুলো আমি ব্যালিস্টিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি।
প্রবীণ সিনহার কল ডিটেলস থেকে কিছু জানা গেল? বেশিরভাগ কল বাড়ি আর অফিস থেকেই হয়েছে। এমন কোনো নাম্বার নেই যেটা থেকে কোনো লিড পাওয়া যায়। কিন্তু স্যার, যেরকমটা আপনি বলেছিলেন যে গুলিটা কোনো দেশি রিভলভার থেকে চালানো হয়েছে, ব্যালিস্টিক রিপোর্টও বলছে গুলি দেশি 303 রিভলভার থেকে চলেছে। কোনো লোকাল গ্যাংস্টারের কাজ মনে হচ্ছে স্যার। যদি এই অ্যাটাক কোনো লোকাল গ্যাংস্টার করে থাকে তাহলে গাড়িটাকেও জবরদস্তি থামানো হয়েছে, কিন্তু ক্রাইম লোকেশনে গাড়িটাকে জবরদস্তি থামাবার কোনো চিহ্ন পাওয়া যায়নি। সবচেয়ে বড় কথা, গাড়িটার কাঁচ ভাঙা ছিল, কারের ইগনিশন এবং এসি দুটোই অন ছিল। মানেটা পরিষ্কার, প্রবীণ সিনহাকে গুলি গাড়িটা থামিয়েই করা হয়েছে। আর এমনিতেও কোনো অজানা লোকের জন্য প্রবীণ সিনহা গাড়িটা কেন থামাবে যখন তার নাতনি তার সাথে ছিল? আর ওই বাচ্চাটার অবস্থা কেমন? জিপ দেখাও মা। দেখুন, বাচ্চাটা জ্বর এখনো নামেনি, মনে হচ্ছে ও খুব ভয় পেয়ে গেছে। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, আপনার সময় মতো একটু খাইয়ে দেবেন। আচ্ছা, আমি আসি। ঠিক আছে। আমার মেয়ের সামনে ওর দাদুকে মেরে ফেলেছে, যদি একবার পেয়ে যায় না ওদেরকে তাহলে আমি... অপরাধী যখন অন্যায় করে না তখন কিছু চিন্তা করে না। আর হ্যাঁ, নিজের বাবার সম্পর্কে কিছু বলতে পারো? বাবা গত 40 বছর ধরে একটা গ্যাস এজেন্সি চালায় গোলা মহল্লাতে। বাবাকে সবাই খুব সম্মান করে ওখানে, আর যে কোনো কাজের ব্যাপারে সব সময় এগিয়ে থাকতো। তোমার বাবার সাথে লাস্ট কবে দেখা হয়েছিল? প্রত্যেক দিনের মতো যখন জিম থেকে ফিরছিলাম তখনই দেখা হয়েছিল শেষবার। দেখো, বাবাও চলে এসেছে। আর ওই বাবা? দিকে হ্যাঁ সোনুকে একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন, আজ ওর ফ্রেন্ডের বার্থডে। হ্যাঁ 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 নিয়ে আসবো, আগে ঠিক আমাদের আছে। যেতে তো দাও। আয় তোমার আরে বাবা বাবা, এসে সামনে। গেছে। কি করছো তুমি? আরে কোমরের ব্যথা কিন্তু আবার শুরু হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, এখনো আমি ইয়াং। আমাদের সময় খাঁটি জিনিস খেয়েছি, তোদের মতো জিম করতে হয় না, তোকে করতে হবে। বাবা তুমিও না সত্যি। এবার যা, আমাকে দেরি করে দিলি। কোথায় আমার সোনুমা? চলো 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 দাদুর সঙ্গে আমার সোনুমা, চলো। এবার আমার সোনুমা তার দাদুর সাথে লং ড্রাইভে যাবে। ওকে। তারপর ওই আধ ঘন্টা পর আমি একটা ফোন পেলাম, যে আমার জিমে কাজ করে সেই আমাকে বলল। তোমার বাবার সাথে কারো কোনো শত্রুতা? না স্যার, এরকম কোনো ব্যাপার থাকলে অবশ্যই জানতাম, কিন্তু উনি তো খুব খুশি ছিলেন। নাও এই এই। এতটা জ্যাম, বাবা আপনার আদরে না একেবারে বাঁদর তৈরি হচ্ছে। আরে খেতে দাও বৌমা, এখনই তো খাবে। খা খা খা। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। ও হ্যাঁ মঞ্জু, কি? আমাদের এজেন্সিতে যে পঙ্কজ নামে ছেলেটা কাজ করে না, ওর মা খুব অসুস্থ, হসপিটালে অ্যাডমিট হয়েছে। ও আসলে ওকে 20,000 টাকা দিয়ে দিও। হ্যাঁ কেমন? ঠিক আছে। বাবা হ্যাঁ। এইভাবে টাকা দান করতে করতে ভবিষ্যতে আমাদের না টাকা পয়সার প্রয়োজন পড়ে আবার। যতক্ষণ আমি বেঁচে আছি না, কোনো ব্যাপারে চিন্তা করবি না। হ্যাঁ, এত টাকা আমি রেখে যাব না যে 7 পুরুষ বসে নিশ্চিন্তে খাবি। 40 বছরের পুরনো এজেন্সি ছিল তোমার বাবার, কখনো কিছু হয়েছে? স্যার এই ব্যাপারে তো আমি কিচ্ছু জানি না। এজেন্সির সমস্ত কথা আমাদের ম্যানেজার জানে, ও অনেকদিন ধরেই কাজ করছে। এটাই তো সেই এজেন্সি না? সরি। আসলে কি হয়েছে স্যার, আসলে সিলিন্ডারের নতুন স্টক এসছে তো, তাই শাটার একটু খুলে দিয়েছিলাম। আচ্ছা, তোমার মালিক এজেন্সিতে কতক্ষণ বসতেন? মালিক তো 11টা থেকে 3টে পর্যন্ত বসতেন, তারপর ঘরে চলে যেতেন। আর এজেন্সি যেটা আছে সেটা বিকেল 5:30 6টা অবধি খোলা থাকে। আর স্যার, আমরাও ঘটনাটা সবাই ওই রাত্রেই জানতে পারি। কেন? মালিকের ছেলে রনক ওকে এজেন্সিতে আসে না? না স্যার, ওর তো নিজেরই বিজনেস আছে। আচ্ছা, কতজন কর্মচারী কাজ করে এখানে? আর কালকে কতজন কর্মচারী এসেছিল বা আসেনি? কাল তো সবাই 6:30তেই গেছিল। আর হ্যাঁ স্যার, আমাদের এজেন্সিতে যত লোক কাজ করে না, সবাই পুরনো লোক। কেউ 15 বছর ধরে আছে, কেউ 10 বছর আছে। আমিও তো এখানে কাজ করছি প্রায় 7 বছর হলো। আরে এতদিনের পুরনো একটা এজেন্সি, আজ কিছু হয়নি, কাল কিছু হয়নি, কিন্তু 1 বছর বা 2 বছর আগে? 2 বছর আগে? হ্যাঁ স্যার, 2 বছর আগে মালিকের ওই বাবলু নামের এক গুন্ডার সাথে খুব ঝগড়া হয়েছিল। মালিক, মালিক,
তুই কিন্তু ভালো করিস নি আমার সাথে। আমার বাবার চাকরিটা খেয়ে নিলি। হ্যাঁ, দেখবি একদিন তালা লাগাবো এখানে। দেখো, তোমার বাবা এখানে মদ খেয়ে কাজে আসতো। আমাকে হুমকি দেওয়ার আগে তুমি তোমার বাবার চিকিৎসা করো। চিকিৎসা আমি তোর করব, তুইও মনে রাখবি আর তোর পরিবারও রাখবে। দেখো, এরকম রাগ করে সমাধান হয় না। ঠান্ডা মাথায় ভাবো, দেখো সব ঠিক হয়ে যাবে। নিজের বাবার চিকিৎসা করাও। মানিকে মারছে, ধর 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 ধর, ধর। এজেন্সির লোকেরা ওকে মেরে ধরে ওখান থেকে তাড়িয়ে দিল। এবার আপনিই বলুন স্যার, কেউ আমাদের সামনে আমাদের মালিককে গালাগাল দেবে আর আমরা চুপ করে থাকবো? আরে স্যার, আমরা তো লাইফই নষ্ট করে দিতাম, কিন্তু মালিক আমাদের থামিয়ে দিল। মালিক সবাইকে খুব সাহায্য করেন, খুবই ভালো লোক ছিলেন, ভগবান ছিলেন আমাদের জন্য। আমরা তো ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন মালিকের আত্মাকে শান্তি দেন। স্যার, এই হলো বাবলু। এর বাবা বেশি মদ খাওয়ার কারণে মারা গেছে। চুরি ডাকাতির অনেকগুলো কেস আছে এর উপরে। 1 বছর হলো জেলের বাইরে। আজকাল শাস্ত্রীনগরের পিছনের বস্তিতে থাকে। ওকে তুলে নিয়ে এসো। স্যার, স্যার, এটাই হলো বাবলুর বাড়ি। চলো। কি হয়েছে স্যার? কিরে বাবলু, প্রবীণ সিনহাকে খুন করেছিস তুই? খুন করেছে? অনেক বছর ধরে আমি কাউকে টাচ করি না, যখন থেকে বিয়ে হয়েছে। তল্লাশি নাও ঘরে। আরে স্যার, স্যার এইটা কি করছেন স্যার? আরে তুমি এদিকটা দেখো। দেখুন, আমি কিন্তু এই লাইনে আর নেই স্যার, আমি সব ছেড়ে দিয়েছি। ম্যাডাম কি করছেন? ম্যাডাম আমি আর বাজে কাজকর্ম করি না। ম্যাডাম কেন এসব করছেন শুধু শুধু? ম্যাডাম 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 কি হচ্ছে কি এগুলো? আমি বললাম না স্যার, আমি বদলে গেছি। এই দেখুন স্যার, শুধরে গেছে ও। ব্যালিস্টিক রিপোর্টও বলছে গুলি দেশি 303 রিভলভার থেকে চলেছে। নিয়ে চলো একে। চল বলছি। ছেড়ে দিন আমাকে। স্যার কেন ধরছেন স্যার? স্যার ছাড়ুন। চল বস ভেতরে। চল চল ওঠ। আরে ওঠ না। স্যার 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 আমি সব বাজে কাজ ছেড়ে দিয়েছি স্যার। এই বন্দুকটা অনেক পুরনো স্যার। স্যার মায়ের দিবি স্যার, ওটা চলেও না আর স্যার। বোকা ভেবেছিস আমাদের? এরকম বন্দুক 2-3টে ফায়ার করলেই খারাপ হয়ে যায়। তুই ফায়ার করেছিলি নিশ্চয়ই, তারপরে খারাপ হয়েছে বন্দুকটা। আমার বাচ্চার দিব্যি স্যার, আমি কিছুই করিনি। বাচ্চার দিব্যি দিচ্ছিস? একটা ছোট বাচ্চা আছে তোর, আর একটা ছোট বাচ্চার সামনে তুই তার দাদুকে খুন করেছিস। না, স্যার। তোর হাত কাঁপলো না একটু? ভাবলি না একবারও? সুপারি নিয়েছিলি না, স্যার। নাকি বদলা নেওয়ার জন্য মারলি? বল। না স্যার, শালা, এভাবে স্যার হবে না। আমি করিনি। এবার বলবি স্যার, সব। স্যার, বল। স্যার স্যার আমি বল। কিছু করিনি বল। স্যার। স্যার স্যার, এই বাবলু তো একটাই রেকর্ড বাজিয়ে যাচ্ছে। ওকে এমন মার মারো যে সব কথা মনে পড়ে যায়। স্যার, কিন্তু স্যার, যদি বাবলু প্রবীণ সিনহাকে খুন করে থাকে, তাহলে হতে পারে ওই বাচ্চাটা ওকে দেখেছে। বাচ্চাটা ওকে শনাক্ত করতে পারে স্যার। কি হয়েছে বাবু? কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখে ওর ঘুমটা ভেঙে যায়। হে ভগবান, কতদিন চলবে এসব? কিছু বুঝতে পারছি না। সব ঠিক হয়ে যাবে। শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। না, আমার বাচ্চা খুব কষ্টের মধ্যে আছে আর আমি আপনাদের কোনো প্রশ্ন করতে দেব না ওকে, বুঝলেন আপনারা? দেখুন, আপনার বাচ্চা একমাত্র আই উইটনেস আমাদের জন্য, যে কারণে ওর সঙ্গে কথা বলাটা খুবই জরুরি। আপনি বোঝার চেষ্টা করুন একবার। আপনি বোঝান না। ও কেন বোঝাবে? ও নিজেও দেখেছে যে কিভাবে রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে আমার মেয়ে। আপনারা কেন বুঝতে পারছেন না? একটা ছোট বাচ্চাও কেন ওই সমস্ত ঘটনা বারবার মনে করাতে চান? আমি বুঝতে পারছি যে আপনাদের মনের কি অবস্থা, কিন্তু খুনির তাড়াতাড়ি ধরা পড়াটা খুবই জরুরি। দেখুন, আমার বাচ্চাকে প্রশ্ন করা ছাড়া আপনাদের মনে হচ্ছে আর কোনো কাজ নেই, তাই না? দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, সোনু না এদের সামনে আসবে না কোনো প্রশ্নের উত্তর দেবে, ব্যাস। বুঝলে তুমি? মানে সরি ইন্সপেক্টর সাহেব, এই মুহূর্তে আমার মেয়ের সঙ্গে দেখা করতে দিতে আমি পারবো না। আর তার উপর ডাক্তারও বারণ করেছে। আমার বাচ্চা এখনো শকে আছে। সবার আগে এইসব থেকে বেরোনো খুব দরকার ওর জন্য। কিন্তু দেখুন, যদি আপনি
ঠিক আছে, চলো। রুল অনুযায়ী প্যারেন্টসের ইচ্ছা ছাড়া বাচ্চাটার সাথে আমরা কথা বলতে পারবো না। হ্যালো। হ্যালো, আমি রাজেশ সিং, ব্যালিস্টিক ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ, ম্যাচ হয়েছে? আগে না, এই যে পিস্তলটা রয়েছে এটা 315 বোরের, কিন্তু যে পিস্তলটা থেকে প্রবীণ সিনহাকে গুলি চালানো হয়েছিল সেটা 303 বোরের। আর আপনি তো ভালো করেই জানেন 303 বোরের গুলি 315 বোরের বন্দুক দিয়ে চালানো যায় না। তেমন করতে গেলে গুলি হাতেই ব্লাস্ট করবে। ওকে, কি হয়েছে স্যার? বাবলু সিনহাকে খুনটা করেনি। 10 দিন কেটে গিয়েছিল আর এখনো পর্যন্ত পুলিশ না কোনো তথ্য পেয়েছিল, না জেনেছিল খুনের উদ্দেশ্য। একজন মানুষ যার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না, যাকে সবাই খুব সম্মান করত, ভগবান বলে মনে করত, এইরকম একজন মানুষকে কেউ কেন এত নৃশংসভাবে খুন করবে? যখন কেসের কোনো দিকে সমাধান হচ্ছে না, তখন পুলিশ নতুনভাবে ক্রাইম সিন রিক্রিয়েট করলো। সামনে বস্তি রয়েছে, আর এখানে এই বাংলো অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে, আর ওইদিকে ওই মন্দির। কিন্তু এই রাস্তাটা, লোকেশনটা এমন যেখানে মানুষজনের আসা যাওয়া খুবই কম। স্যার, তার মানে খুনি জানতো যে এই জায়গায় ওকে কেউ দেখতে পাবে না। রাইট, খুনি এই কথাটা খুব ভালো মতো জানতো যে রোজই প্রবীণ সিনহা এই রাস্তা দিয়ে যায়। এটা একটা প্ল্যান করা খুন মনে হচ্ছে স্যার। আমারও এই একই সন্দেহ। এই কাজটা এমন একটা মানুষের যে প্রবীণ সিনহাকে প্রথম থেকেই খুব ভালো করে চিনত, যে প্রবীণ সিনহার গাড়ির পেছনের সিটে বসেছিল আর সুযোগ বুঝে সে গান পয়েন্টে গাড়িটাকে থামায় আর প্রবীণ সিনহাকে গুলি করে মারে। এইখান থেকে সে পালিয়ে যায়। কিন্তু স্যার, যদি গাড়িটা গান পয়েন্টে থামানো হয়ে থাকতো তাহলে প্রবীণ সিনহার গাড়ির স্টিয়ারিং এ কোনো কন্ট্রোল থাকতো না, তাহলে গাড়ির চাকা ঘষ্টানোর দাগ থাকতো রাস্তায়, কিন্তু সেরকম কোনো দাগ তো আমরা পাইনি। স্যার, এখানে কোনো ঘষ্টানোর দাগ নেই। স্যার, গাড়িটা দেখে তো এরকম মনে হচ্ছিল যে কোনো চেনা পরিচিত লোকই গাড়িটাকে থামিয়েছে। হতে পারে কোনো চেনা জানা লোকই গাড়িটাকে থামিয়েছিল। একটা কাজ করা যাক, পুলিশ স্টেশনে যাওয়া যাক আর সমস্ত প্রমাণপত্র নতুন করে চেক করি আমরা। চলো। স্যার, কি হয়েছে স্যার, কিছু ভাবছেন নাকি? হ্যাঁ, একটা কাজ করো, গাড়ি ঘোরাও, প্রবীণ সিনহার অফিসের দিকে চলো। নমস্কার স্যার। আচ্ছা, আগের বার যখন আমরা তদন্তে এসেছিলাম তখন একজন 16-17 বছরের মেয়ের সাথে আমার ধাক্কা লাগে। মেয়ে? কোন মেয়েটা স্যার? আমার ঠিক মনে পড়ছে না স্যার। আর এমনিতেই সেই দিন কাস্টমার কেউ আসেনি, আসলে ওই এজেন্সি বন্ধ ছিল না। মেয়েটা তো সেই ছিল। আচ্ছা, আপনাদের এজেন্সিতে কোনো 16-17 বছরের মেয়ে কাজ করে? না স্যার। কখনো কখনো কিছু প্রশ্ন সন্দেহের জন্ম দিয়ে থাকে। ইন্সপেক্টর পঙ্কজ শ্রীবাস্তব এজেন্সিতে যে মেয়েটিকে দেখেছিল তার আসল সত্যিটা কি সেটা কেউ জানে না, আর পুলিশও এখনো পর্যন্ত এই কেসে কোনো তথ্য পায়নি। ইন্সপেক্টর পঙ্কজ শ্রীবাস্তব মেয়েটিকে খোঁজার অনেক চেষ্টা করেছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। মেয়েটা আসলে কে ছিল, আর তার এই কেসের সঙ্গে কি সম্পর্ক ছিল? প্রবীণ সিনহার খুনের রহস্যের জট কি তাহলে কোনোদিন খুলবে না? আর এই মেয়েটির এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক কি আদৌ ছিল নাকি ছিল না? হ্যালো, ওনার ব্যাপারে কি কোনো খবর পেয়েছেন? কিছু খবর পাইনি। দেখুন, আমি আপনাকে বলেছি না যে আমাকে রোজ রোজ ফোন করবেন না। দেখুন, আমি নিজেই খুব সমস্যায় আছি। প্রায় প্রতিদিনই পুলিশ আসছে, আর আমি আর কোনো অশান্তি চাই না। আপনার ভাগ্য ভালো, পুলিশ এখনো কিছু জানতে পারেনি, নাহলে আপনার পিছনে পড়ে যেত আর আমার বাঁচা মুশকিল হয়ে যেত। রাখছি এখন। আরে, এটা তো সেই মেয়েটা।
কি হয়েছে? সরি। সরি। আরে শ্রুতিমা, কেমন আছো? ভালো আছি কাকা। বাবা কেমন আছে? বাবা ঠিকই আছে। অনেকদিন দেখা হয়নি ওনার সাথে। ওনাকে বলবে যে আমি ওনার কথা বলছিলাম। আচ্ছা। আমার মনে হচ্ছে এই কেসটার সঙ্গে ওই মেয়েটার কোনো না কোনো সম্পর্ক আছেই। মেয়েটি খুব মূল্যবান সূত্র। একটা কাজ করা যাক, আমি যে এরিয়ায় ওকে দেখেছিলাম ওখানে গিয়েই ওর খোঁজ করি। হতে পারে হয়তো ওখানেই ওকে পাওয়া যাবে। আরে আরে, এক মিনিট। এটা তো সেই মেয়েটা। স্যার অটোটা তো চলে যাচ্ছে। এক মিনিট। চলো। হ্যাঁ, এ তো আমাদের স্কুলের ছাত্রী, 11 ক্লাসে পড়ে। এই মেয়েটার নাম শ্রুতি ঝা। কি হয়েছে ইন্সপেক্টর সাহেব? আপাতত কিছু নয়, শুধু ওর ঠিকানাটা দরকার। ওকে। এখানে তো কেউ নেই। কিন্তু স্যার প্রবীণ সিনহা যেখানে খুন হয়েছেন সেই জায়গাটা এখান থেকে খুব কাছে। সেটাই তো, ঘটনাস্থল তো এখান থেকে খুব কাছেই। আর ওই শ্রুতি বলে মেয়েটাকে প্রবীণ সেনার অফিসের বাইরে দেখতে পাওয়া আর ক্রাইম লোকেশনে ওকে দেখতে পাওয়াটা, আমি জানি না শুক্লা, আমার কেন মনে হচ্ছে যে ওই মেয়েটার এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক আছেই। স্যার ঘরে তো তালা বন্ধ করা আছে, ও কোথাও পালিয়ে যায়নি তো? হতে পারে। এই এদিকে আয়। আমি স্যার? হ্যাঁ তুই, এদিকে আয়। হ্যাঁ স্যার, কি হয়েছে? এই শ্রুতির বাড়ি কি এটাই? হ্যাঁ স্যার। বাড়িতে তালা ঝুলছে দেখছি, কোথায় গেছে ওরা? স্যার, শ্রুতির মা ওই সুধা বৌদি আছে না, ওই পাশের গুলি ছেড়ে ওই বিউটি পার্লারের দোকান আছে ওখানে ওদের। আর ওদের বাবা নরেন্দ্রবাবু সিনহাবাবুর ওখানে কাজ করে শুনেছি। কি? হ্যাঁ স্যার। প্রবীণ সিনহার অফিস? হ্যাঁ স্যার। বলুন স্যার। নরেন্দ্র ঝা তোমাদের এজেন্সিতে কাজ করে, এ কথা আমাকে কেন বলনি তুমি? কোথায় আছে ও? জানি না স্যার, মালিকের মৃত্যুর পর ও আর আসেইনি। বলেছি না স্যার, ওই মালিকের সাথে ওর ফ্যামিলির মতো রিলেশন, তাই আমি ভাবলাম কি যে ও খুব শোকের মধ্যে আছে। 2 সপ্তাহ ধরে একটা লোক কাজে আসেনি, আর তুমি এটা ভেবে বসে আছো যে ওই লোকটা শোক পালন করছে? খোঁজার চেষ্টা করেছিলে? স্যার, ওনার স্ত্রীর ফোন এসেছিল এখানে। অনেকবার ফোন করেছি সাহেব এজেন্সিতে, কিন্তু ওনার কোনো খবর জানতে পারিনি। 2 সপ্তাহ ধরে আপনার স্বামী বাড়ি ফেরেনি, আপনি মিসিং রিপোর্টও লেখাননি। তাকে খোঁজার চেষ্টা কেন করেননি আপনি? আমরা বাবাকে খোঁজার চেষ্টা করেছি। আমরা তো বাবার অফিসেও গেছিলাম, কিন্তু কিছু জানতে পারলাম না। আর আমার মা তো আমাকে চুপ করে থাকতে বলেছিল। নরেন্দ্রের উপরে সন্দেহ করার তো কোনো কারণই নেই স্যার, কারণ এই যেদিন ঘটনাটা ঘটে ওই দিন 6:30 পর্যন্ত নরেন্দ্র ডিউটিতে ছিল। আপনি রেজিস্টার চেক করে নিন, আপনি চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমি মিথ্যে কেন বলবো স্যার? নরেন্দ্রের সঙ্গে তোমার মালিকের কোনো ঝগড়া হয়েছিল? না সাহেব, কোনো রকম ঝগড়া হয়নি। তাছাড়া উনি তো দেবতুল্য মানুষের মতো ছিলেন। আমার স্বামী ওনাকে খুব সম্মান করতেন, কিন্তু উনি মারা যাবার পরে যখন আমার স্বামী হঠাৎ করে অন্য কোথাও চলে গেলেন, আমি খুব ভয় পেয়ে যাই। আর আমার মনে হয়েছিল যে পুলিশের কাছে রিপোর্ট করতে গিয়ে কোথাও ওনার জন্য কোনো বিপদ না ডেকে আনি। তাছাড়া আমার স্বামী ওনার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি সাহেব। ফটো দেখাও নরেন্দ্র ঝার। এই দেখুন স্যার। প্রশ্ন অনেক ছিল কিন্তু উত্তর পাওয়া যাচ্ছিল না। একজন এমপ্লয়ি 2 সপ্তাহ ধরে কাজে আসছিল না, কিন্তু কেউ তার ব্যাপারে কোনো রকম খোঁজ খবর করেনি। তার পরিবারও পুলিশে মিসিং কমপ্লেন দায়ের করেনি।
কেন? যেদিন খুন হয়েছিল সেদিন সে ডিউটিতে গিয়েছিল, তারপর সে উধাও হয়ে যায় কেন? আরও একটা মুখ পুলিশের সন্দেহের জালে ভেসে উঠল। সেই মুখটি কি সত্যি ছিল? হয়তো এবার অনেক সত্যি প্রকাশ্যে আসতে চলেছে, আর অনেকের মুখ থেকেই মুখোশ খুলতে চলেছে। আরে কি হয়েছে আমার বাচ্চাটার মুড অফ কেন? হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে না ওই খেলনাটা দেব না। আচ্ছা আমরা ফোনে কথা বলবো তাহলে। হ্যালো হ্যালো, না কথা বলো। দাদু, দাদু। না বাবা, দাদু আর ফিরবে না। আপনারা? হ্যাঁ, নরেন্দ্র ঝাকে চেনেন আপনারা? হ্যাঁ স্যার, কেন কি হয়েছে? যেদিন আপনার বাবা খুন হয়েছেন তারপর থেকে পাওয়া যাচ্ছে না ওকে। বাড়িতেও ফেরেননি আর ডিউটিতেও না। কিন্তু উনি তো খুবই সাধারণ একজন মানুষ, আর বহু বছর ধরে আমাদের এজেন্সিতে চাকরি করছেন, আর বাবা চিরকালই ওদের সাহায্য করে গেছেন। সেটাই তো আমরাও জানার চেষ্টা করছি। যদি আপনারা কিছু জানতে পারেন আমাদের নিশ্চয়ই বলবেন। চলো। স্যার, একটা ব্যাপার খেয়াল করেছেন আপনি? কি? নরেন্দ্র ঝায়ের নামটা শোনা মাত্রই ওর মায়ের মুখটা কিরকম অদ্ভুত পাল্টে গেল। নরেন্দ্র ঝাকে চেনেন আপনারা? স্যার, কিছু তো একটা আছে যেটা ওরা লুকোচ্ছে আমাদের থেকে। নরেন্দ্র ঝায়ের বাড়িটা ঘটনাস্থলের কাছাকাছি হওয়া, আর খুনের পর থেকেই নরেন্দ্র ঝার এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়া অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে স্যার। একটা কাজ করো, এই নরেন্দ্র ঝার পুরো হিস্ট্রি বের করো। স্যার, পাড়ার প্রতিবেশীদের সাথে জিজ্ঞাসাবাদ করার পর জানা গেল যে নরেন্দ্র কুমার ঝা নাকি একটা রুম ভাড়া দিয়েছিল, কিন্তু সত্যম নামে একটা গুন্ডা এসে বাস করছিল ওইখানে, যে ওনার মেয়েকে বিরক্ত করত। এতে অতিষ্ঠ হয়ে প্রবীণ সিনহার কাছ থেকে উনি সাহায্য চান। আরে আরে, আমার জিনিসপত্র ফেলছেন কেন? এরপরে যদি এ সমস্ত করো না, আমি দেখে নেব। আরে আমি তো তোমাকে দেখবো মালিক। আপনি যেটা করছেন না, একদম ঠিক করছেন না, আর তার জন্য আমি আপনাকে উচিত শিক্ষা দেব। স্যার, ওই ছেলেটার শত্রুতা শুধু প্রবীণ সিনহার সাথে ছিল না, নরেন্দ্র ঝায়ের সাথেও ছিল। আর স্যার, নরেন্দ্র ঝাকেও পাওয়া যাচ্ছে না। হতে পারে একটা নয়, দুটো খুন হয়েছে। ওই ছেলেটার ব্যাপারে কোনো খোঁজ পেলে? স্যার, ওর ব্যাপারে তো জানা যায়নি, কিন্তু ওর একটা বন্ধু আছে মুন্না, যে একটা মোবাইল শপে কাজ করে, ওর ব্যাপারে জানা গেছে। আমাকে কেন এখানে এনেছেন স্যার? আমি কি করেছি এটা কি? সত্যম কোথায়? সত্যম কোথায় সত্যম? আমি জানি না স্যার। ও তো শুধু আমাদের দোকানে মোবাইল রিচার্জ করতে আসতো স্যার। মোবাইল রিচার্জ করতে আসতো? হ্যাঁ স্যার, ও তো আমার বন্ধু হয় স্যার। কোথায় পাওয়া যাবে ওকে? স্যার, আমি কিছু জানি না স্যার। কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? কোথায়? সিরাইয়া তার লজে আছে স্যার। হ্যাঁ স্যার, মুন্না একদম সত্যি কথা বলছে। ছেলেটা ওই লজেই আছে স্যার, সেরাইয়া তার লজ। প্রত্যেক 2-3 ঘন্টার মধ্যেই ফোন করার জন্য বেরিয়ে আসে বোনের মাথায়, আর ফোন বুথ থেকে কল করে আবার ভেতরে চলে যায় স্যার। ঠিক আছে, যদি পালাবার চেষ্টা করে তাহলে ওকে ধরে নিও। স্যার, স্যার, সত্যমের মোবাইলের কল ডিটেলসে একটা ব্যাপার লক্ষ্য করার মতো। যেদিন প্রবীণ সিনহা খুন হয়েছিলেন সেদিন ওই ফোন থেকে একটাই কল করা হয়েছিল, সেটাও এই নম্বরে। ও, এর মানে হলো দুজন মিলে বেশ ভালো খিচুড়ি পাকিয়েছে। চলো। সাহেব, আপনি আমার স্বামীর ব্যাপারে কিছু জানতে পারলেন কি? আপনি এক্ষুনি জেনে যাবেন। আপনার মেয়ে কোথায় আছে? ওর সাথে তো জিজ্ঞাসাবাদ আপনি আগেই করেছেন। ও জানে না ওর বাবা কোথায় আছে। ও অনেক কিছু জানে। কোথায় আছে ও? সাহেব, আমার সরে যা। ম্যাডাম, ম্যাডাম, সাহেব, আমার মেয়ে কিছু জানে না সাহেব। আর কোথায় সাহেব, ওনাকে বারণ করুন না। আমার মেয়ে কিচ্ছু জানে না। সময় মতো সব জানতে পারবেন। আমার নিয়ে মেয়ে চলো কিচ্ছু একে। করেনি। যাও। ওকে কোথায় নিয়ে যাচ্ছেন সাহেব? ও কিচ্ছু করেনি। আমার মেয়ে কিচ্ছু করেনি। আমার মেয়ে কিচ্ছু করেনি সাহেব। আপনি আমার কথাটা বিশ্বাস করছেন না কেন? এক সাহেব, মিনিট। শুনুন, শুনুন। প্রবীণ সিনহার যেদিন হত্যা হয়েছিল সেদিন তোমার মোবাইল থেকে মাত্র একটা কল গিয়েছিল, আর সেটাও এই মেয়েটির মোবাইলে। আর পিসিও থেকেও যে কটা কল হয়েছিল সেগুলো এই মেয়েটার মোবাইলে এসেছিল। এই ছেলেটাই হচ্ছে যত নষ্টের গোড়া সাহেব। শেঠজিকে ওই খুন করেছে সাহেব। আরে আমার মেয়েকে সবসময় বিরক্ত করতো এই ছেলেটা। যখন তখন আমার মেয়েকে ফোন করে বিরক্ত করতো, আর এই সমস্ত কারণে ওর সাথে আমার স্বামী আর শেঠজির ঝগড়া হয়েছিল সাহেব। না মা, সত্য মেয়েটার জন্য দায়ী নয়। প্রবীণ সিনহাকে খুন করার প্ল্যানটা আমার ছিল। শ্রুতি, এইসব কি বলছিস মা তুই?
মা, আমরা তো বাকের মধ্যেই পড়েই গেছি। এখন আর চেষ্টা করার কি মানে? যতই চেষ্টা করি না কেন ততই ভেতরে ঢুকে যাবে পা। ইন্সপেক্টর সাহেব, এই সব কিছু আমি করেছি, আর আমার কোনো কিছুর জন্য কোনো আফসোস নেই। না মা, তুই কোনো দোষ করিসনি। আসল দোষ তো আমিই করেছি। 12 বছর আগেকার কথা সাহেব। শ্রুতি তখন শুধুমাত্র 5 বছরের মেয়ে। নরেন্দ্র, তোমার কাজের দরকার? হ্যাঁ সাহেব, খুব কাজের দরকার। এখন আপনি আমার বাচ্চার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, দুবেলা খাবার জুটছে না সাহেব। একটা কাজ দিন সাহেব। ঠিক আছে ঠিক আছে, কাল থেকেই কাজে লেগে পড়ো। অনেক অনেক ধন্যবাদ সাহেব। আর হ্যাঁ, যদি তোমার কোনো কিছু দরকার পড়ে না, আমাকে বলবে, সংকোচ একদম করবে না, কেমন? অনেক অনেক ধন্যবাদ সাহেব, অনেক ধন্যবাদ। যাও, নমস্কার করো সাহেবকে, নমস্কার করো। চলো। আমি জানতাম না সাহেব, শেঠজির উপকারের বিনিময়ে আমাদের কি মূল্য দিতে হতো। একদিন শেঠজি বাড়িতে আসেন, যখন আমার স্বামী বাড়িতে ছিলেন না। আসছি। সাহেব আপনি? নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। উনি তো এখন বাড়িতে নেই। হ্যাঁ জানি, কাজে গেছে। আমার তোমার সঙ্গে দরকার। আগে ভাবলাম যে আমরা দুজনে মিলে বসে কিছু আলোচনা করে নেব। তোমার স্বামী সেদিন বলছিল তুমি নাকি বিউটিশিয়ানের কোর্স করেছো, তাহলে তুমি ঘরে বসে আছো কেন? আর কি করব সাহেব আমি? আরে আমি তোমার জন্য পার্লার খুলে দিচ্ছি। এটা তো খুব ভালো কথা সাহেব, কিন্তু এসবের জন্য আমরা টাকা কোথা থেকে পাবো? ও সমস্ত আমার নিজের দায়িত্ব, তুমি শুধু আমার একটু খেয়াল রাখলেই চলবে, বুঝেছ? ভেবে দেখো সুধা একবার। আমি জীবন তৈরিও করতে পারি, আবার জীবন ভেঙেও দিতে পারি। তোমার স্বামীর যদি চাকরি চলে যায়, তাহলে দরজায় দরজায় ভিক্ষে করতে হবে। পরিস্থিতি এমনই ছিল যে মেনে নিতে হলো। একবার যে মেনে নিলাম, তখন মাথা তুলে বাঁচার আর কোনো প্রশ্নই আসে না সাহেব। একদিন যা হলো, রোজ রোজ হতে শুরু করলো। আমার স্বামী এসব জেনে যাওয়া সত্ত্বেও। কি বললো শেঠজি? বিউটি পার্লার খুলতে বড় দেরি করছেন। বলেছে তাড়াতাড়ি খুলে দেবে। আসলে হলো কি, নতুন কাজ চালু হলে কিছু বেশি টাকাও বাড়িতে আসবে। আমার কাজে তো খুশি শেঠজি, মনে হচ্ছে তোমার কাছেও খুশি। এখন সবকিছু তোমার হাতেই রয়েছে, খুশি রেখো নাকে। একবার যখন লজ্জাকে বিসর্জন দিয়েছি, তখন সবসময় বাড়িতে ওনার আসা যাওয়া চলছিল। শ্রুতি, তুই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছিস? চল যা এখান থেকে। আরে যা। ও এসেছে তো কি হয়েছে? যেখানে তোমার স্বামী জানে, ও জানলেই বাকি।
তো তোমার মায়ের ওপর যে অত্যাচার চলছিল তার প্রতিশোধ নিলে তুমি এই গুন্ডাটার সাথে হাত মিলিয়ে? গুন্ডা নয় সত্যম, ভালোবাসে আমাকেও, সত্যিকারের ভালোবাসা। আরে গুন্ডা তো উনি ছিলেন, ওই মালিক। বেঁচে থাকার কোনো মানেই ছিল না ওর। যে কোনো কাজের ব্যাপারে সব সময় এগিয়ে থাকতো। খুবই ভালো লোক ছিলেন, ভগবান ছিলেন আমাদের জন্য। নরেন্দ্র ঝাকে চেনেন আপনারা? আরে উনি তো দেবতুল্য মানুষের মতো ছিলেন। আমার শুধু একটু খেয়াল রাখলেই চলবে, বুঝেছো? পরিষ্কার করে বলো, কি বলতে চাইছো? আমাদের সাহায্য করে আমার বাবা মায়ের মুখ তো বন্ধই করে দিয়েছিল, কিন্তু আমি কি করে জানতাম যে আরো কিছু হওয়া বাকি ছিল। মাত্র 15 বছর বয়স ছিল আমার। আরে তুমি এত হাঁপিয়ে যাচ্ছ কেন? খুশি করতে পারছো না? আগে হ্যাঁ, তোমার মেয়ে তো পূর্ণ যুবতী। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমার মাত্র 15 বছরের মেয়ে। কচি বয়সের, কিন্তু মনটা খুব ভালো। না না না, ওর সাথে আমি এরকম হতে দেব না। আপনি যা বলবেন না আমাকে, আমি সেটাই করব, কিন্তু দয়া করে ওকে ছেড়ে দিন। ভেবে দেখো, আরেকবার ভালো করে ভেবে দেখো। এই যে সবকিছু তুমি পেয়েছো না, এক ঝটকায় সব চলে যাবে। কাল আবার আমি আসবো, ওকে রাজি করিয়ে রেখো। দেখ মা আমার, আমরা খুবই গরিব মানুষ, ওনার সাথে তো লড়াই করতে পারি না। তুমি কি বলতে চাইছো মা? মা, আমি শুধু তোকে... তুমি যাও সুধা, আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। এসো আমার সঙ্গে, এসো এসো। আরে এসো, মা থাকবে ওখানে, মা ওখানেই থাকবে। চলো 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 চলো, এসো এসো এসো। যবে থেকে মালিক আমায় ছোঁয়ে, নিজের শরীরের ওপর ঘৃণা হতো আমার। আমি বাধ্য হয়ে নিজেকে মেরে ফেলারও চেষ্টা করি, কিন্তু মরলাম না আমি। 2 বছর এভাবেই কাটছিল। তারপর একদিন সত্যম আমার জীবনে এলো, আর আমি বাজার একটা নতুন রাস্তা খুঁজে পেলাম। ভালোবেসে ফেলেছিলাম আমি সত্যমকে, কিন্তু এই বিষয়টা মালিকের পছন্দ হলো না। তারপর উনি একদিন... আরে আরে, আমার জিনিসপত্র ফেলছেন কেন? এরপরে যদি এই সমস্ত করো না, আমি দেখে নেব। আরে আমি তো তোমাকে দেখবো মালিক। আপনি যেটা করছেন না, একদম ঠিক করছেন না, আর তার জন্য আমি আপনাকে উচিত শিক্ষা দেব। আমার একটাই আশ্রয় ছিল, আর সেটাও মালিক আমার কাছ থেকে কেড়ে নিল। কিন্তু সেই দিন আমি দেখলাম আমার জন্য সত্যম মালিকের সাথে কিভাবে কথা বলল, আর আমি ভরসা পেলাম যে সত্যম আমার জন্য সবকিছু করবে। সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি মালিককে রাস্তা থেকে সরিয়ে দেব। মালিক প্রত্যেকদিন বিকেলবেলা নাতনিকে নিয়ে ঘুরতে বেরোতো। আমি জানতাম যে ও আমার জন্য গাড়িটা দাঁড় করাবেই। তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিই যে ওকে রাস্তাতে দাঁড় করিয়েই শেষ করে দেব। আমার সাথে যেটা হচ্ছিল, আমার বাবা চাইলে থামাতে পারত, পুলিশের কাছে যেতে পারত, কিন্তু বাবা তো মাথা নিচু করে নিয়েছিল।
তাই আমি সিদ্ধান্তটা নিই, আর তার পরিণতিও। সত্যম, তুমি না কিছুদিন লজের মধ্যেই লুকিয়ে থেকো, সবকিছু ঠান্ডা হয়ে যেতেই আমি আমি তোমাকে এখানে ডেকে নেব। এ কি করছিস তুই? বাবা হয়ে তুমি যেটা করতে পারোনি, শেষ করে দিয়েছি আমি ওকে। মারা তো তোমার উচিত ছিল ওকে, ওই মানুষটাকে যে বছরের পর বছর তোমার স্ত্রীর উপর অত্যাচার করেছে। মাত্র 15 বছরের ছিলাম আমি যখন এইসব আমার সাথে বারবার হচ্ছিল। আমি কিচ্ছু জানতাম না, আমার শুধু একটাই আশা ছিল যে তুমি আর মা আমাকে রক্ষা করবে, কিন্তু তোমরাও মাথা নত করে নাও। আরে তোমার থেকে তো ভালো ওই সত্য, যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাও আমার জন্য জীবনের বাঁচি রেখেছে। আমি যা করেছি তাতে আমার কোনো আফসোস নেই। নিয়ে যাও ওকে। এই ঘটনা আবারও একবার আমাদের সামনে প্রমাণ করলো যে অপরাধ করে সে তো অপরাধী, কিন্তু যে অন্যায়কে সহ্য করে সেও কিন্তু অপরাধী। এবার আপনাদের সামনে আমাদের পরবর্তী এপিসোড। মুম্বাইয়ের একটি সোসাইটির ড্রেনেজ সিস্টেমে একটি মানুষের শরীরের কিছু অংশ পাওয়া যায়। কার ছিল এই দেহটা? কে মারা গিয়েছিল? আর কে ছিল সেই খুনি যে এরকম নৃশংসভাবে কাউকে খুন করেছিল? দেখুন ক্রাইম পেট্রোলের পরবর্তী এপিসোড।